এই যে মেয়ে, শুভ্র আভায় ফুলগুলো দিয়ে তোমাকে আমন্ত্রণ, শরতে নিমন্ত্রণ রইল। মোর প্রিয়া হবে রানী, দেব খোপায় তারার ফুল। তারার মতো বকুলের ঘ্রাণে তোমার হৃদয় বিমোহিত হোক শুধুই আমাতে। কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার ভালো লাগে। হলুদাভ সাদা রঙে রাঙুক আজ তোমার মনের ধরনী। রঙিন কাঠগোলাপের অভ্যর্থনা তোমাকে দিতে আজ আমি অপরাগ। এক সূর্য কুসুমে বহু শুভ্র ঝালর, মনে হয় বর্ষা তার রূপ ঢেলে দিয়েছে। কদম ফুলের সিক্ত অভ্যর্থনা। আদিরা বড় আকারের প্রজাপতি আকারের কাগজটা লেখাগুলো পড়ে বাকরুদ্ধ হয়ে গেল। এত ফুল নিয়ে তো স্টুডেন্টের বাড়ি যেতে পারবে না সে। তাই রাস্তার ধারে দাঁড়িয়ে স্টুডেন্টের মাকে ফোন করে জানিয়ে দিল রাতে পড়াতে আসবে। এখন আদিরা চিন্তায় পড়ে গেল এসব কে পাঠালো তাকে। তবে ফুলগুলো অতিমাত্রায় সুন্দর, মন ভালো করার ক্ষমতা রাখে। আদিরার মন বলছে হয়তো মার্শাদ, আবার নাও হতে পারে। আদিরা ফুলগুলো নিয়ে হাঁটছে, আবারও তার সিক্স সেন্স বলছে কেউ তাকে আড়াল থেকে অনুসরণ করছে। আদিরা পেছনে ঘুরে কাউকে দেখতে পেল না। আদিরা ভাবলো এবার অন্য উপায়ে পর্যবেক্ষণ করবে সে। হুট করে হোঁচট খাওয়ার ভঙ্গিমায় পড়ে যেতে নিয়ে ফাঁকা রাস্তার সাইডে বসে পড়ে। তারপর পা ধরে হালকা চিৎকার করে ওঠে। ফুলের ডালা থেকে দু একটা ফুল ভূমিতে ছড়িয়েছে। আদিরা সেগুলোর দিকে তাকিয়ে মুচকি হাসে। আড়ালে দাঁড়ানো মানুষটি তার প্রেয়সীর আচমকা চিৎকারে দৌড়ে আসে। তারপর পায়ের কাছে বসে পায়ে হাত দিতে নিলে আদিরা পা সরিয়ে নিয়ে থমথমে কণ্ঠে বলে ওঠে, আপনি আপনি এখানে কেন? মার্শাদ আদিরার পা সরিয়ে নেওয়া দেখে গম্ভীর কণ্ঠে ধমক দিয়ে বলে, এত প্রশ্ন কেন? চুপচাপ পা দাও, দেখি কোথায় মোচড় লেগেছে। আদিরার পা জোর করে টেনে নিয়ে মার্শাদ দেখতে লাগলো, আর আদিরা নীরবে হাসলো। তার সন্দেহ ঠিকই ছিল, কিন্তু এই তেরা মানবটি তো নিজ মুখে তা স্বীকার করবে না। আদিরা কিছু একটা ভেবে বলল, সব তো সেই ফুলগুলোর। এগুলো কে দিল তা ভাবতে ভাবতে আমার পায়ে মোচড় লেগেছে। লাগবে নাই ফুল, আমি সামনের ডাস্টবিনে ফেলে দিব। এখন আমি হাঁটবো কি করে? মার্শাদ মাথা তুলে আদিরার মুখের দিকে তাকালো। তারপর গায়ের থেকে হাত সরিয়ে উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুজে গম্ভীর স্বরে বলল, অভিনয় খুব ভালোই আয়ত্ত করেছো। তোমার পায়ে কোনো মোচড় আসেনি। আমি যদি খেয়াল না করে আরেকটা উল্টো মোচড় দিতাম তবে তুমি সত্যি সত্যি হাঁটতে পারতে না। আদিরা ধরা পড়ে গিয়ে চোখ বন্ধ করে দাঁত দিয়ে জিভ ভিজালো। মার্শাদ বাঁকা হাসলো। আদিরা উঠে দাঁড়িয়ে ফুলগুলো মাটি থেকে তুলে নিয়ে বলল, মোচড়টা খেলাম, তবে নখে তো ঘষা লেগেছে। আর এই ফুলগুলো কেক দিল তাই ভাবুন আপনি। আমার ভয় হচ্ছে অনেক, আমি ফেলে দিব এগুলো। মার্শাদ ধমক দিয়ে বলে, ফুলের কি দোষ? তোমাকে তোমার কোনো প্রেমিক ফুল দিয়েছে, তার জন্য তুমি এই ফুলগুলো অসম্মান করবে? চুপচাপ এগুলো নিজের কাছে রাখো। আদিরা মুখ ফুলিয়ে মার্শাদের দিকে চাইলো। মার্শাদ নিচে দিয়েছে সেটা স্বীকার না করার খুব ভালো পন্থা অবলম্বন করেছে। আদিরা অসন্তোষ কণ্ঠে বলল, যদি ফুলগুলো আমার দেলোয়ার দিত তখনও কি এভাবে রাখতাম? শোনেন, ফুলের পবিত্রতা সর্বত্র হলেও যখন কেউ সেটা কাউকে দেয় তখন তার মনের উপর ফুলের পবিত্রতার তারতম্য হয়। অশুভ হাতে ফুলের পবিত্রতা অসম্মানিত হয়। তাই যে দেবে তার নিয়তের উপর সবটা নির্ভর করে। মার্শাদ ভ্রুকুচকে তাকালো। বোকা বোকা মেয়েটার মুখে এখন দারুণ বুলি ফুটেছে যে সে মার্শাদকেও মাত দিতে প্রস্তুত। মার্শাদ একরোখা স্বরে বলে, তুমি কি জানো যে দিয়েছে সে খারাপ উদ্দেশ্যে দিয়েছে? চুপচাপ নিজের কাছে রাখো। আর চিরকুটে তো সবই বলাই আছে। আদিরা হুট করে খিলখিল করে হেসে উঠল। মার্শাদ হাসির মানে না বুঝে কনফিউজড হয়ে চেয়ে রইল। হৃদয় করা হাসিতে বিমোহিত হয়ে মার্শাদ একটা ঘোরে পড়ে গেছে। পরন্ত বিকেলের ঈষৎ রক্তিম আভায় মুক্ত করা হাসি আরো দৃশ্যায়িত করেছে। পাখিরা নিজ নিজ নীড়ে কলরব করে ফিরছে, সময়টা উপভোগ্য। আর হৃদয়ের রানীর হাসির ঝঙ্কার এক আলাদা সুর তোলে। আদিরা মার্শাদের দিকে এক পলক দৃষ্টি বিনিময় করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ায়। কিছুটা এগিয়ে পেছনে মুড়ে জোরালো কণ্ঠে বলে, ফুলগুলো সুন্দর, এক অন্য রকম শুভ্রতার সৌন্দর্য। চিরকুটের কথাগুলো হৃদয় ছোঁয়ানো।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর উপহারগুলো দেওয়ার জন্য। কথাগুলো বলেই আদিরা সামনের দিকে অগ্রসর হয়, আর পেছনে চায় না। পেছনে তাকালে সে মার্শাদের মুখশ্রীতে অবাক মিশ্রিত সূক্ষ্ম হাসির রেখা দেখতে পেত। মার্শাদ নিজে নিজেই বলে, বুঝে গেছে সে, শুরু তবে এক শহর প্রেমের অন্যরকম উপাখ্যান। মাথা চুলকে হেসে স্থান প্রস্থান করে হোটেলের উদ্দেশ্যে চলে যায় সে। মাহি ও আহনাফ একটা ওপেন ক্যাফেতে বসে আছে। ওপেন বলার কারণ, ক্যাফেটা কোনো বদ্ধ ঘরের ভিতরে নয়, খোলামেলা জায়গায়, খোলা আকাশের নিচে। শুধু প্রতিটা টেবিলের বেতের তৈরি ছাউনি দেওয়া আছে। আশেপাশে বিভিন্ন রকমের ফুল ও ক্যাকটাস গাছের সমাহার। মাহি কোল্ড কফি স্ট্র দিয়ে খাচ্ছে আর আহনাফ ব্ল্যাক কফি। মাহি মাথা তুলে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে, দাভাই ভিপি হবার জন্য রাজি হলো কি করে? সে তো এক প্রকার পণ করে বসেছিল যে ভিপি হবেই না। আহনাফ বাঁকা হেসে কফির মগে একটা চুমুক দিয়ে বলে, একটু ভয়, একটু শঙ্কা। তোমার কথা ভেবে ভিপি পদ থেকে সরে গিয়েছিল, তারপর তার জীবনে এক রমণীর আবির্ভাব ঘটে, আর সে তখন আরও চিন্তিত হয়ে পড়ে। তোমাদের দুজনের জন্য সে আবার নিজের পথে দাঁড়িয়েছে। নিজের অতীতকে পিছনে ফেলে এসে সাগরেরও ভূমিকা আছে। সাগরের কাজের কারণে মার্শাদ নিজের সিদ্ধান্ত বদলে নিয়েছে, আর কয়েকদিন পর আশিক ভাই পদ ছেড়ে দেবে, আর মার্শাদ অফিসিয়ালি ভিপির দায়িত্ব নেবে। মাহি দাঁত বের করে হেসে আবার স্ট্র মুখে নেয়। আহনাফ ভ্রু কুচকে বলে, এই তুমি ব্রাশ করো না? এত হলুদ কেন দাঁত? মাহি আচমকা এমন কথায় চমকে ওঠার কারণে কফি নাকে মুখে ঢুকে হিচকি উঠে যায় তার। আহনাফ দ্রুত ওয়েটারকে ডেকে পানির বোতল আনিয়ে নেয়। মাহি পানি পান করে স্বাভাবিক হয়ে আহনাফের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায়, তারপর রেগে বলে, অসভ্য পুরুষ, আমাকে না কোচালে আপনার হয় না? আমার দাঁত হলুদ আপনাকে কে বলল? প্রতিদিন 2 বার ব্রাশ করি আমি, চকলেটের কারণে এমন দেখাচ্ছে। আর আপনি? আহনাফ বাঁকা হেসে বলে, আমি যা দেখছি তাই তো বলছি। মাহি রাগে মুখ ঘুরিয়ে কফি খাচ্ছে। আহনাফ মাহির রাগ দেখে নিঃশব্দে হাসলো। নিজের ফোনটা মাহির দিকে টেবিলে এগিয়ে দিল। মাহি আর চোখে একবার আহনাফকে দেখে ফোনের দিকে দেখলো। ফোনের স্ক্রিনে নিজের আঁকা ছবি বড় করে ফ্রেমে বাধাই করা দেখে ভালো করে পর্যবেক্ষণ করলো। তারপর বুঝলো ওটা আহনাফের বাড়িতে, ওর বেডরুমে বেডের পেছনে দেয়ালে লাগানো। মাহি অবাক হয়ে শুধালো, আপনি এই জন্যই আমাকে দিয়ে আঁকিয়েছেন? ওয়াও! আহনাফ হাসি মুখে বলল, ইয়েস ম্যাম। মাহি মুখ ভার করে বলল, আমি আপনাকে কত সুন্দর একটা ছবি এঁকে দিলাম, কিন্তু আপনি তো আমায় বিনিময়ে কিছু দিলেন না। আহনাফ মাহির অভিযোগ শুনে ওর দিকে সামান্য ঝুঁকে গেল। তারপর সম্মোহিত কণ্ঠে বলল, কি চাই বলো, আমি পুরোটাই তোমার সামনে উপস্থিত। মাহি আহনাফের কপালে আঙুল ঠেকিয়ে আহনাফের মাথা নিজের থেকে সরিয়ে বলে, সময় মতো চেয়ে নিব, আপনার সাহায্য দরকার পড়বে, তখন ফেরালে আর কোনোদিন কিচ্ছু চাইবো না। আহনাফ মাহির কথার মানে না বুঝে তীক্ষ্ণ নজরে চেয়ে আছে। মাহি তা দেখে হেসে বলে, বাদ দিন, এবার বলেন সেলিব্রেশন কবে আপনাদের? দাভাইয়ের সে কি জানে নাকি আমি জানাবো? আহনাফ বলে, জানতে পারো কবে যে ওদের মাঝে সব সেটেল হবে। তোমার ভাইকে বলি সরাসরি বলতে, কিন্তু সে সরাসরি বলবে না। খাবার সামনাসামনি না খেয়ে মাথার পিছন দিয়ে ঘুরিয়ে এনে খাবে। পোলার ধৈর্য মার্শাল্লাহ। আহনাফ কথাগুলো বলছিল আর অঙ্গভঙ্গি করে দেখাচ্ছিল। মাহি হাসতে হাসতে মুখের কফি ছিটকে ফেলে দিয়েছে, যার কিছুটা আহনাফের শার্টেও লেগেছে। আহনাফ শার্টের দিকে চেয়ে মুখ কুচকে ফেললো। মাহি টিস্যু নিয়ে জলদি করে আহনাফের কাছে গিয়ে শার্ট মুছে দিচ্ছে আর মিটিমিটি হাসছে। আহনাফ ভাবেনি মাহি এরকম করবে। আহনাফ হাঁ করে তাকিয়ে আছে। মাহি আহনাফের কাছ থেকে সরে আসার সময় আলতো স্বরে বলল, আপনারা 2 বন্ধু একই প্রজাতির। মাহি নিজের জায়গায় বসে কোল্ড কফিতে শেষবারের মতো চুমুক দিয়ে বলে, আজকে আর না, আমার বোঝা হয়ে গেছে যে আজকে আমি কফিটা শান্তিতে আর খেতে পারবো না। এখানে আরও থাকলে আরও অনেক কিছু হবে। এর চেয়ে ভালো আজ উঠি, সন্ধ্যা নেমে আসছে। আহনাফও উঠে দাঁড়ায়। মাহিকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আহনাফ মসজিদের দিকে চলে যায়। তারপর টিউশনে যাবে সে।
সন্ধ্যার পর মার্শদ ও আদিরা একই রিকশায় করে যাচ্ছে। রিকশার প্যাটেলের শব্দ ব্যতীত মাঝে মধ্যে গাড়ির হর্ন শোনা যাচ্ছে, কিন্তু ওদের দুজনের মাঝে বিস্তর নীরবতা। মার্শদ নীরবতা ভেঙে বলে, তো তোমার সিদ্ধান্ত কি? আদিরা সাইডের দিকে আরেকটু চেপে বসলো। অতঃপর কি বলবে ভেবে পেল না। মার্শদ জবাব না পেয়ে বলে, জবাব হয়তো আমার জানা, তবে তোমার মুখ থেকে শোনার অপেক্ষা। সাহস সঞ্চারে যুগ কাটিয়ে দিও না যেন। আদিরা মুচকি হেসে এবার মুখ খুলল। আপনি তো আমার বাবা মায়ের মতো নিয়েই রেখেছেন, তাহলে এই ঘটা করে বলা না বলাতে কি এসে যায়? মার্শদ চমকে তাকালো, কিন্তু আলোক স্বল্পতার কারণে আদিরার মুখাবয়ব দৃশ্যমান হলো না। আদিরা নিজ থেকেই বলে, জানতে চান না তাই না, যে আমি কি করে জানলাম? মাকে ফোন করেছিলাম, তখন মা আপনার কথা জিজ্ঞেস করলো। এর আগে 2 দিন কথা বলেছি, প্রতিবার আপনার কথা জিজ্ঞেস করেছেন। তাই আজ আমিই তাকে জিজ্ঞেস করলাম, কারণ তখন বলতে না চাইলেও বলেছে যে আপনি নাকি এই একা শহরে আমার খেয়াল রাখতে পারবেন। আর কিছু বলেনি। যেখানে আমার মা আপনাকে এক দেখায় এত ভরসা করে, সেখানে আমি আপনাকে কিছুটা হলেও জানি। মার্শদের অধরে খেলে যায় পরিতৃপ্তির হাসি, না বলেও ভালোবাসা যায়। কাজী অফিসের ভেতর থেকে নিলয় ও রাত্রি বের হলো। রাত্রির চোখে মুখে লাজুকতা, আজ তারা বিয়ে করেছে। বিয়ের খবরটা আপাতত গোপন রাখবে। রাত্রির কান্না ও জোড়াজুড়িতে বিয়েটা হলো আজকে। নিলয় অনেক ভেবে চিন্তে রাত্রির সাথে সম্পর্কটা শেষ করতে চেয়েছিল। নিলয় রাত্রিকে বলেছিল ওদের মধ্যে সম্পর্কে অনেক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। তাছাড়া ওরা দুজন একে অপরের শত্রুপক্ষের, তাই সমাপ্তিটা সময় থাকতে থাকতেই করা উত্তম। কিন্তু চাইলেই কি আর এত সহজে এক লহমায় ভালোবাসা ভোলা যায়? রাত্রির সাথে নিলয় টানা 1 সপ্তাহ কোনো যোগাযোগ করেনি। এদিকে রাত্রি কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে হোস্টেলে পড়েছিল। সুমি ও মৌমিরা রাত্রির অবস্থা দেখে খুবই বিচলিত হয়ে পড়েছিল। মার্শদদের জানালে আফসোস করা ছাড়া কী বা করবে তারা। তারপরেও ওরা সবাই রাত্রির মন ভালো করতে ঘুরতেও গিয়েছিল কয়েক জায়গায়। নিলয় এক মেয়ের মাধ্যমে রাত্রির খবর জানতে পেরে রাত্রিকে ফোন করে। রাত্রি ফোন হাতে নিয়ে সুমি ও মৌমির সামনে ঝরঝর করে কেঁদে ফেলে। কান্নার জন্য সে কথাও বলতে পারছিল না। সুমিরা বুঝেছিল মুভ অন করতে, কিন্তু সুমিরা বলেছিল মুভ অন করতে, কিন্তু এতদিনের ভালোবাসা ভুলতে পারছে না রাত্রি। রাত্রি স্বভাবত নরম মনের মানুষ। এরপর 2-3 দিন পর রাত্রির কান্না ও জোড়াজুড়িতে হার মেনে নিলয় সিদ্ধান্ত নিয়েছে ওরা বিয়ে করবে, কিন্তু 2 পক্ষের কারো বন্ধু জানবে না কোনো কিছু। আজ ওরা বিয়ে করে নিল। নিলয় রাত্রির বাম হাত নিতে ডান হাতের মুঠোবন্দি করে রাত্রির লাজুক হাসি দেখে চলেছে। কতটা মুগ্ধতা এই হাসিতে! কিন্তু সে নিজের কর্মের কারণে এই হাসি ম্লান হওয়ার কারণও হতে পারে। নিলয়ের নিজের উপরে প্রচণ্ড রাগ হচ্ছে। কেন সে ভালোবাসা নিয়ে খেলতে গেল? আর খেলতেই যখন গেল তখন এত গভীরভাবে মায়ায় কেন পড়ল সে? পাপ তার বাপকেও ছাড়ে না। নিলয় চাইলেও পারছে না সব ছেড়ে চলে আসতে। সাগর অনবরত তাকে হুমকি দিচ্ছে, কেন রাত্রির সাথে ফিজিক্যাল হয়ে ভিডিও বানিয়ে তা এডিট করে মার সাথে নাম খারাপ করছে না? কেন এত সময় নিচ্ছে সে? এত সব প্রশ্নে নিলয়ের কাছে কোনো জবাব নেই। কি বা জবাব দেবে সে? অভিনয়ের বেড়াজাল থেকে কখন সে অভিনয়ের বাইরে চলে গেছে, নিজেও সে বিষয়ে সন্দিহান। নিলয় দীর্ঘশ্বাস ফেলল। নিলয় ভাবে সাগরকে বলতে হবে যে রাত্রির এসব খারাপ কাজের জন্য একদম রাজি হয়নি বলে সে রাত্রির সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে। আরও ভাবে সে এখন থেকে বাড়ি থেকে এসে ক্লাস করবে এবং সাগরকে বলবে তার বাড়িতে এই সময় থাকাটা জরুরি। রাত্রি অনেকক্ষণ যাবৎ নিলয়কে অন্যমনস্ক দেখে হাত ছাকি দিয়ে বলে, এই কি হয়েছে তোমার? নিলয় রাত্রির দিকে চেয়ে কৃত্রিম হেসে মাথা নাড়ায়। তারপর বলে, রাত পাখি শোনো, তোমার সাথে আমি ক্যাম্পাসের ভিতর খুব একটা দেখা করব না। আমি এখন থেকে আমার বাসায় থাকবো। তুমি তো সব কিছু বোঝো। আমি আর তুমি এখন বিবাহিত। আমাদের সম্পর্কটা সবার মাঝে আসলে আরও বিপদ হবে। তোমাকে এতটুকু তো বুঝতে হবে। রাত্রি মন খারাপ করে বসে আছে। এত লুকোচুরি তার ভালো লাগে না। নিলয় রাত্রির হাতে চুমু দেয় আর রাত্রি আবারও লাজুকতার ন্যায় নুইয়ে পড়ে। নিলয় রাতে হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে একা একা ধূমপান করেই চলেছে।
তখন সাগর রুমের ভেতর থেকে এসে নিলয়ের পিঠে চাপড় দিয়ে বলে, তোরে শেখাখোরদের মতো লাগতেছে কেন? তুই দেখি 2 প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছিস। নিলয় নিজের কণ্ঠে এক মিথ্যা রাগের আবরণ এনে বলে, ওই রাত্রির পেছনে এতগুলো মাস ওয়েস্ট করা টোটালি টাইম ওয়েস্ট। মাইয়া পুরাই ব্যাকডেটেড, 1 সপ্তাহেও যোগাযোগ করি নাই, তারপরও সে রুম ডেটে যেতে নারাজ। বারবার কয় তাকে বিয়ে করতে, এরও তো নাকি আমি সহ্য করা এখন আমার সহ্যের সীমার বাইরে। আমি কিন্তু আর যাচ্ছি না ওর পেছনে, আজ একেবারে ব্রেকআপ করে আসছি। ওই মাইয়াকে বারবার বলার পরও সে রাজি হয় নাই, তাই ব্রেকআপের কথা বলতে সেও ব্রেকআপের জন্য রাজি হয়ে গেছে। আর বলেছে আমার সে ভালো ভাবছিল আর আমি নাকি খারাপ বের হয়েছি। সে বুঝে নাই তোর ফ্রেন্ড হয়ে আমি ভালো কেমনে হব, আরও কত হ্যান ত্যান। এবার তুই আমারে ওই মাইয়ার পেছনে আর যেতে বলবি না। আমার তো প্রচুর রাগ লাগতেছে, অন্য উপায় বের কর, নয়তো সব বাদ দে। প্রতিবার নাকানি চোবানি খেয়ে আমি টায়ার্ড, শুধু শুধু এসব করা। সাগর এতক্ষণ নিলয়ের কথা চুপচাপ শুনল। নিলয় কথাগুলো বলে ভাবছে সাগর বিশ্বাস করলো কিনা। সাগরের মুখে বিরক্তি ও রাগের আভাস। সাগরকে চুপ থাকতে দেখে নিলয় আবারও বলে, যতটা ইমোশনাল ফুল ভাবছিলি সে ততটাও না। যেসব মায়েরা স্বেচ্ছায় এসব রাজি হয়, যেমন সামিরা, রাত্রি, অমন টাইপের না। সাগর নিলয়ের সাথে হুট করে কোলাকুলি করে খোশ মেজাজে বলে, সামিরা, যা ওই রাত্রির টপিক বাদ দে, এখন সামিরাকে কাজে লাগাবো। সামিরা তো মার্শাদকে পছন্দও করে। সামিরাকে ফুসলালে সামিরা ঠিক আমাদের কথা মতো নাচবে। নিলয় নিজের টপিকটা চলে যাওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিলয় জিজ্ঞেস করে, সামিরাকে দিয়েই প্রথমে যা করার করাতি, মাঝখানে আমাকে শুধু শুধু রাত্রির সাথে টাইম ওয়েস্ট করতে পাঠালি। সাগর নিলয়ের কাঁধে হাত রেখে বলে, তোর আগে কোনো রিলেশন ছিল না, তাই ভাবছিলাম রাত্রি মাইয়াটা পটে যাবে, তারপর ইমোশনাল ব্ল্যাকমেল করবি। যাক, বাদ সব, এখন সামিরাকে কাজে লাগবে। আর এমপি রুহুল আমিন তো আছেই। নিলয় বলে, শোন, আমি এখন থেকে বাড়িতে থাকবো। ছোটো বোনকে পড়াতে বলেছে আম্মু। ছোটো বোন খালি পড়ায় ফাঁকি দেয়। সপ্তাহে 2 দিন হোস্টেলে থাকবো আর বাকি দিন বাড়িতে। সামনে ওর এইচএসসি প্রি টেস্ট, আর সে ফার্স্ট টাইমে অ্যাকাউন্টিং ও ইংরেজিতে ফেল করেছে। এখন আম্মু ওর সব প্রাইভেট বাদ দিয়ে একটা রাখবে, আর আমাকে আম্মুকে পড়াতে বলেছে। আম্মু যা বলেছে শুনতেই হবে। আম্মু যা রাগী জানোসই তো। সাগর বাধা দেয় না। সাগর সামিরার নাম্বারে ডায়াল করতে করতে হোস্টেলের বারান্দার অন্যদিকে যেতে থাকে। নিলয় হাঁক ছেড়ে পাচ্ছে। নিলয় আপন মনে আওড়ায়, যাক সাগর, সন্দেহ করেনি। এখন থেকে ভার্সিটির এরিয়াতে রাত্রির সাথে দেখা সাক্ষাৎ কম করতে হবে। আছে আর 1 বছর, তারপর আমি মাস্টার্স এখান থেকে কোনো মতেই করবো না। এখান থেকে যেতে পারলেই আমি বাঁচি। আজ পূর্বের ভিপি আশিক ভার্সিটি থেকে বিদায় নেবে। আশিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, তাই ওদের মাস্টার্স না করলেও ভালো জব পাওয়া যায়। মাস্টার্স ইচ্ছে হলে করবে, না ইচ্ছে হলে না, তবে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে হলে মাস্টার্স করা লাগবে। মার্শাদরা ও সাগররা সবাই আশিককে বিদায় জানাতে এসেছে। মৌমি গতকাল রাত থেকে মন খারাপ করে রেখেছে। আশিক রাজশাহীতে ভালো একটা কোম্পানিতে জব পেয়েছে। সেই কোম্পানির সাথে জাপানের কানেকশন আছে। কোনো কাজে জাপানে পাঠাবে এমন অনেক সুবিধাও আছে। মৌমি আশিকের বিদায়ের জন্য এসে থাকলেও একটা চেয়ারে বসে একাকী চোখের জল ফেলছে। আশিক সবার সাথে কুশল অভ্যর্থনা শেষে তার অভিমানিনীর সামনে এসে হাঁটু মুড়ে বসেছে। তারপর 2 হাতের আজলায় মৌমির ক্রন্দনরত মুখটাকে নিয়ে বলে, এই মোমবাতিটা শোনো না, তুমি আমার আধার ঘরের একটা উজ্জ্বল জলজলে মোমবাতি। আমার মোমবাতির মন খারাপ হলে যে আমার মনের ঘর অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। একটু হাসো তো শোনা। মৌমি অশ্রু পরিপূর্ণ নয়নে মায়াবী দৃষ্টিতে আশিকের দিকে তাকায়। আশিক মৌমির মুখের উপর আসা অবাধ্য চুলগুলোকে কানের পিছে গুজে দিয়ে গালে লেগে থাকা অশ্রু মুছে নরম স্বরে বলে, তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হোক, এরই মধ্যে আমি আমার অবস্থান আরেকটু মজবুত করি। তারপর তোমায় বউ করে সবাইকে জানিয়ে নিয়ে যাব। আর তোমার খেয়াল রাখতে তোমার 5টা ভাইয়ের মতো বন্ধু আছে তো। আমার কাছে রাজশাহীর জবটা বেশি প্রিফারেবল লেগেছে। আর রাজশাহীতে বাড়িতে বাবা মা একা থাকেন। বড় ভাই নোয়াখালী পোস্টিংয়ে, ভাবি ও ভাতিজাকে নিয়ে চলে গেছে। আমি মাস্টার্সে ভর্তি হলে রাজশাহী ইউনিভার্সিটি থেকেই করব, তবে সেটা মার্চ 6 পর থেকে। মৌমি অভিমানী স্বরে বলে, বাবা মাকে 1 বছরের জন্য ঢাকাতে নিয়ে এসো।
তারপর আমাদের বিয়ের পর আমাকে সহ না হয় রাজশাহী যাবে সবাই। আশিক মৌমির কথায় হেসে বলে, সবাই তোমার মতো সহজ করে ভাবে না গো, অনেক কিছু বুঝে চলতে হয়। তোমার সাথে প্রতিদিন কথা হবে, আর তুমি সাবধানে ভদ্র মেয়ের মতো থাকবে। তারপর আশিক মৌমির হাতে একটা কাঠগোলাপের মালা পরিয়ে দেয়। তারপর মৌমির থেকে বিদায় নিয়ে চলে যায়। আদিরা কিছুটা দূরে দাঁড়িয়ে মৌমির কান্না ও আশিকের সুন্দর করে কান্না মোছানো দৃশ্য দেখে তার চোখের কোণ বেয়ে জল গড়ানো উপলব্ধি করলো। ওড়না দিয়ে তা মুছে নিতেই নিজের আশেপাশে অতি প্রিয় কারোর উপস্থিতি অনুভব করলো। তার নিজস্ব ঘ্রাণে আদিরা না দেখেই বলল, আপনি এখানে? যান, আশিক ভাইকে এগিয়ে দেবেন না? মার্শাদ আদিরার পাশে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি কাঁদছো কেন? আমি তো এখানেই আছি। আমার আবার অত দূরে যেতে হবে না, বুঝেছো? তাই তোমাকে আগে ভাগে কান্নার ট্রেনিং নিতে হবে না। আদিরা ভ্রু কুঁচকে মার্শাদের দিকে ফিরতেই মার্শাদ ওষ্ঠদ্বয়ের সাথে আদিরার ললাটের সংঘর্ষ ঘটে। আদিরা চোখ বড় বড় করে তাকিয়ে এক পা পিছু হটে যায়। মার্শাদ বাঁকা হাসে। তারপর আদিরার দিকে এক পা এগিয়ে অনুরাগী স্বরে বলে, ইস, তোমার ললাটে আমার ঠোঁটের প্রথম স্পর্শ। না চাইতেও একে অপরকে ঠিক আকর্ষণ করে নিয়েছে। এখন আমার ওষ্ঠদ্বয় আরেকবার আকর্ষিত হতে চাই। সে অনুমতি মিলবে কি? আদিরার মুখে ঈষৎ লজ্জা মিশ্রিত আভা ছড়িয়ে পড়ে। কোনো জবাব না দিয়ে অদূরে দাঁড়ানো রিন্তিদের কাছে চলে যায় সে। মাহি এখন মৌমির কাছে আছে। মাহি, রাত্রি এবং সুমি মিলে মৌমিকে হাসানোর চেষ্টা করছে। মার্শাদরা আশিককে এগিয়ে দিতে গাবতলি পর্যন্ত যাবে। মার্শাদরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাছে গেলে সে সময় সামিরা এসে মার্শাদের পথের সামনে দাঁড়ায়। আশিক স্যারদের সাথে দেখা করতে ডিপার্টমেন্টে গিয়েছে। সামিরা ঢং করে বলে। মার্শাদের পাশ থেকে রাহিন বিড়বিড় করে বলে ওঠে, আছে বেবি। বাবু, বাবু খাইছো? ঘুমাইছো? ঢং যত সব। কথাটা সামিরা স্পষ্ট না শুনলেও বাকিদের কানে এসেছে। মৃদুল টিটকারি করে বলে, বল মার্শাদ, আম্মা ভালো আছেন? বল বল। মার্শাদের হুট করে কি যে হলো, সে মৃদুলের বলা কথাটাই বলে বসলো। আশেপাশের পরিবেশ যেন বজ্রপাতের মতো করে উঠল সামিরার রিয়াকশনে। সামিরা গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে। মৃদুল, রাহিন, রবিন ও আহনাফ কানে হাত দিয়ে চোখ মুখ কুঁচকে আছে। মার্শাদ ভাবলেশীনভাবে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। সামিরা মার্শাদের কাছে এসে ক্ষিপ্ত গতিতে মার্শাদের শার্টের কলার ধরে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বলল, হাউ ডেয়ার ইউ টু সি মি লাইক দ্যাট? মার্শাদ বাঁকা হেসে ঝাড়া দিয়ে সামিরার হাত নিচের কলার থেকে ফেলে দেয়। তারপর বলে, Do whatever you want. I don't care. Don't I want you? Don't call me baby ever again. সামিরা ক্ষিপ্তভাবে মার্শাদের দিকে তাকিয়ে আছে। আশেপাশের কিছু জুনিয়র প্রত্যক্ষদর্শীরা ব্যাপারটাতে মিটমিট করে হাসছে, আবার একে অন্যের সাথে গসিপও করছে। সামিরা আশেপাশের ছেলে মেয়েদের উদ্দেশ্যে চিৎকার করে রুড়ো স্বরে বলে, তামাশা দেখছো তোমরা? যাও এখান থেকে, না হলে এক একটার খারাপ অবস্থা করে ছাড়বো আমি। ছেলে মেয়েদের জটলা সরে যেতে লাগলো। সামিরা এবার মার্শাদের উদ্দেশ্যে রুড়োভাবে বলে, তোমার আমার সম্পর্ক শুধু ভার্সিটিতেই না, সেটা তুমিও জানো। ইউ হ্যাভ নো রাইট টু ইনসাল্ট মি। আমাদের ফ্যামিলিতে ইনভলভ মার্শাদ, ভুলে যেও না। আমি চাইলে অনেক কিছু করতে পারি। মার্শাদ তাচ্ছিল্য স্বরে বলে, ফ্যামিলির ভয় দেখাচ্ছ? আমি তো সেই কবে থেকে এই ঘর ছাড়া, আর তুমি কখনো আমার কাছে ইম্পর্টেন্ট ছিলে না। তোমার বেহায়াপনা তোমার নিজের কাছে রাখলে তোমার জন্যই মঙ্গলকর হবে। ন্যাকামো আমার সাথে করতে আসবে না। আমি তোমার সাগরের মতো না যে ন্যাকামোতে গলে যাব। সামিরা রেগে তাচ্ছিল্য স্বরে বলে, নিজের নজর নিচে নামিয়েছো বলে তোমার ক্যাটাগরিও লো হয়ে গেছে। না হলে কি থার্ড ক্লাস আদিরার পিছনে ঘুরতে? নিজেকে ভিখারির লেভেলে নিয়ে গেছো। মার্শাদ মুচকি হেসে বলে, যদি তাই হয় তবে তাই, তাও নির্লজ্জ তো না। লজ্জা বলতে কিছু আছে এই পৃথিবীতে, কিন্তু তোমার মধ্যে তার ছিটে ফোটাও নেই। মার্শাদ এবার রবিনকে বলে, আসিফ ভাই বের হলে তাকে নিয়ে মেইন রোডে আসিস। চল হানাফ। মার্শাদ আহনাফকে নিয়ে চলে গেল। সামিরা একই জায়গায় রক্তচক্ষু নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। তার রাগে শরীর জ্বলে যাচ্ছে।
মৃদুল, রাহিন ও রবিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ঢোকার আগে মৃদুল সামিরাকে উদ্দেশ্য করে বলে, ইউ বাস্টার্ড, জাস্ট গেট লস্ট। সামিরা রাগে আরও ফেটে পড়ে, চিৎকার করে বলে। এটা বলে সামিরা মৃদুলকে থাপ্পড় দিতে নিলে মৃদুল বাকিদের নিয়ে জলদি সরে পড়ে সেখান থেকে। সামিরা নিজের উপর রাগে চিৎকার করে চলে যায়। মুক্ত সমীরণে অসীম নীল অন্তরিক্ষের সাদা তুলোর মতো মেঘপুঞ্জ বড়ই বিভাসিত। কাশফুলের সাদা রঙে পুরো একটা বড় মাঠে যেন মেঘপুঞ্জ ভূমিতে ঢেয়ে এসেছে। আজ সূর্যের তেজ কিছুটা কম, আর সূর্য এখন পশ্চিম আকাশে কিছুটা ঢলে পড়েছে। দুপুর গড়িয়ে সবে বিকেল নেমেছে। সকালের দিকে হালকা বৃষ্টি ছিল, কিন্তু এখন আকাশ দেখে মনেই হয় না। কিছু প্রহর আগেও আকাশের মন খারাপ ছিল। এখন হালকা রোদে আকাশ নরম হাসি হাসছে। রিন্তি ঘুরে ঘুরে কাশফুলের সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলছে। মাঝে মাঝে সাবিয়াকে বলছে ছবি তুলে দিতে, আবার আদিরা, মাহি সবার সাথে ছবি তুলছে। একটা ভালো না হলে আরও একটা তুলছে। আদিরা ঘাসের উপর বসে আছে এক মনে আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। পাশেই মাহি ক্যানভাসে রং তুলির ভালোবাসায় প্রকৃতি রাঙাচ্ছে। সুমি ও মৌমি ছবি তুলছে, সাথে চটপটি, ফুচকা এমন কোনো দোকানের অসন্তোষে ঘুরছে। মার্শাদ ও আহনাফরা কিছু দূরে দাঁড়িয়ে স্মোক করছিল। এখন মার্শাদ এসে আদিরার পাশে বসে, আর আহনাফ মার্শাদের পাশে বসে। মৃদুল ও রবিনকে সুমি ডাক দিয়ে নিয়ে গেছে। ওরা একটা ফুচকার দোকান পেয়েছে, তাই সবার জন্য ফুচকা অর্ডার দিতে গেছে। আর এদিকে রাহিন রিন্তির পেছনে গিয়ে নিজেও সেলফি তোলার ভান করছে আর রিন্তির ছবি নষ্ট করার প্রয়াস করছে। মার্শাদ মাহিকে ডাক দিয়ে বলে, তো রাখা হয়নি, আর কতক্ষণ রাখবি? 1 ঘন্টা হলে এসেছি। মাহি বিরক্ত হয়ে বলে, এই ভাই চুপ কর তো, একটা সুন্দর মোমেন্ট কল্পনা করে আঁকছি, যদি বাজে হয়েছে তাহলে তোর খবর আছে। আদিরা হুট করে নিজের নাক চেপে ধরে বলে, আপনি কয়টা সিগারেট খেয়েছেন? এত দুর্গন্ধ আসছে, যান মুখ ফ্রেশ করে আসেন। মার্শাদ আদিরার দিকে আরেকটু ঝুঁকে গিয়ে বলে, যতই দুর্গন্ধ হোক, তোমাকে আমার সাথেই থাকতে হবে। আজ সাথে সেন্টার ফ্রেশ নেই, তাই মুখ ফ্রেশ করতে পারলাম না। আদিরা নিজের মাথাটা একটু সরিয়ে নেয়, নাক কুচকে বলে, এগুলো খাওয়া বন্ধ করতে পারেন না? বাজে নেশা একটা, এসব ছাইপাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, জানেন তো। মার্শাদ বাঁকা হেসে বলে, যেদিন তোমার নেশায় পুরোপুরি মাতাল হব, সেদিন তোমার সিগারেট নামক সতীনকে ভালোবাসা কমিয়ে দেব। এখন দিনে মাত্র 5টা। আদিরা চোখ বড় বড় করে বিস্ময়ের সাথে বলে, 5টা? এই আপনি তো মহা সিগারেট খোর, আপনার ফুসফুস বেঁচে আছে? মার্শাদ রম্য স্বরে বলে, দেখবে ফুসফুসে তো তুমি নামক অক্সিজেন আছে, না বেঁচে যাবে কই। মার্শাদ হাসতে থাকে, সাথে আহনাফও। হুট করে মাহি রেগে রঙে পরিপূর্ণ তুলি নিয়ে এসে মার্শাদের হাতে মারে। মার্শাদ এখনো কাণ্ডে হতবাক হয়ে যায়। মাহিকে বলে, কি হলো, কি করলি তুই এটা? মাহি কাঁদো কাঁদো হয়ে বলে, আমরা তোমাকে বলেছি দিতে, নিজের দোষ আমাদের উপর দাও কেন? আহনাফ মুখে বাঁকা হাসি নিয়ে বলে। মাহি তুলি নিয়ে আহনাফকে মারতে গেলে আহনাফ তাড়াহুড়ো করে উঠে যায়। মার্শাদ মাহির চিত্রটার কাছে গিয়ে ছবিটা ঠিক করতে চেষ্টা করে। মাহি মন খারাপ করে দেখতে থাকে মার্শাদ কি করে। 5 মিনিট পর মার্শাদ মাহির মাথায় টোকা দিয়ে বলে,